Welcome to Mukherjee Study Center, and today's class is just about a short translation. So, without wasting time, let's get started. দেখুন, আমরা যদি বলি খেলছে, এর অর্থ হলো মূল যদি বলা হয় তাহলে হবে খেলা। খেলা অর্থাৎ এই যে খেলা, এইটি হচ্ছে ক্রিয়াপদ, মূল ক্রিয়াপদ। এই খেলা থেকেই কিন্তু খেলছে এই অর্থটি প্রকাশ পেয়েছে। সুতরাং খেলাটাকে আমি কি বলতে পারি? দেখুন, খেলাকে যদি আমি বলি তাহলে আমাকে বলতে হবে, দেখুন, টু প্লে, TO2PLAY, প্লে, টু প্লে। আমি কেন টু প্লে বলবো, কেন বলবো? তার কারণটা হলো, দেখুন, এই টু প্লে হলো বেস ফর্ম বলা হয়। বেস ফর্ম অর্থাৎ একটা ভার্ব বা ক্রিয়াপদের বেস ফর্ম থাকে, এই বেস ফর্ম থেকেই ভার্ব বা ক্রিয়াপদ সৃষ্টি হয়। সুতরাং এই যে টু প্লে, এই টু প্লে অংশটিকে আমি বলবো বেস ফর্ম, এবং এটিকে আমি যদি একেবারে সংক্ষেপে বোঝাতে চাই তাহলে একে আমি বলতে পারি মা। একে আমি বলতে পারি মা। এর সন্তান কয়টি দেখাচ্ছি আমি সহজে বোঝার জন্য। দেখুন, এখানে আমি বলতে পারি, দেখুন, এই টু প্লেকে যদি আমি মা ধরি তাহলে দেখুন, এর সন্তান হলো এক নাম্বার সন্তান হলো প্লে, 2 নাম্বার সন্তান হলো প্লেইস, 3 নাম্বার সন্তান হলো প্লেইং, এবং 4 নাম্বার সন্তান হলো প্লেইট। অর্থাৎ এই কিভাবে বলবো, দেখুন, V1 বলতে পারি, V2 বলতে পারি, V3 বলতে পারি, V4 বলতে পারি, অথবা V5 আমি বলতে পারি। কিভাবে? V1, V2, V3, V4, V5 অর্থাৎ ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম এবং ভার্বের সঙ্গে এস বা ইএস ফর্ম হিসাবে আমি বাক্য, এই ভার্ব বা ক্রিয়াপদ সম্পর্কে এই তথ্যটা আমি বিশেষভাবে উপস্থাপন করছি। বইতে আমাদের কিভাবে লিখে আছে? বইতে আমাদের দেয়া আছে সেটা হলো প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। বইতে আমাদের কি দেওয়া থাকে? বইতে আমাদের ভার্ব বা একটা ভার্ব বা ক্রিয়াপদের 3টে অংশ দিয়ে থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। কিন্তু শুধু এই 3টি জানলেই কিন্তু হবে না, কারণ আমাদের তো এটাও সত্য যে আমাদের অ্যাকর্ডিং টু টেন্স বা ক্রিয়ার কাল অনুসারে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়, আবার তার সঙ্গে আইএনজিও যুক্ত হয়। কখনো কখনো ভার্ব বা ক্রিয়াপদের সঙ্গে এস বা ইএস যুক্ত হতে পারে, আবার টেন্স বা ক্রিয়ার কাল অনুসারে, আবার কখনো কখনো টেন্স বা ক্রিয়ার কাল অনুসারে আইএনজি যুক্ত হতে পারে। সুতরাং আমাদের 5 নাম্বার, অর্থাৎ এগুলো সবই হলো ভার্ব বা ক্রিয়াপদের ভাগ। এবং টু প্লে অর্থাৎ যে কোনো ভার্বের সঙ্গে যদি আমি TO2 যুক্ত করে দিই, যেমন ধরুন দেখা, টু সি, তার টু সিটা কি হলো? মাদার ভার্ব হয়ে গেল। এইটা আমরা যদি টু যুক্ত করে দিই, টু সি অর্থাৎ দেখা, টু ইট অর্থাৎ খাওয়া, টু গো অর্থাৎ যাওয়া, তাহলে এটা কি হলো? এই 3টেই হলো কি আমাদের বেস ফর্ম, অর্থাৎ ভার্ব বা ক্রিয়াপদের বেস ফর্ম। এই ভার্ব বা ক্রিয়াপদের বেস ফর্ম, এই বেস ফর্ম বা মাদার ভার্ব বলতে পারি আমরা, এই থেকেই কিন্তু ভার্বগুলোর সৃষ্টি হচ্ছে। সুতরাং এটাকেও একটা অংশ ধরতে হবে, অর্থাৎ মোট ক্রিয়াপদের 5টা অংশ আমরা কিন্তু অ্যাকর্ডিং টু টেন্স বা ক্রিয়ার কাল অনুসারে ব্যবহার করে থাকি। ফুটবল শব্দটি হলো অবজেক্ট বা কর্ম, এতে আবার জানার কি আছে? কিন্তু হ্যাঁ, একটা কথা আমি আপনাদের সামনে জোর দিয়ে বলে রাখি, আমি এই অবজেক্ট সম্পর্কে যে সূত্রটি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই সূত্রটি আমি জোর দিয়ে বলতে পারি অধিকাংশ মানুষের অজানা তথ্য। সুতরাং বিষয়টি দেখতে থাকুন। আমি দেখুন, এই ফুটবলকে আমরা নিঃসন্দেহে বলতে পারি কি, যে অবজেক্ট বা কর্ম। তাহলে জাস্ট বিষয়টি দেখতে থাকুন। দেখুন, তাহলে এই যে ফুটবল শব্দটি, এই ফুটবল শব্দটিকে আমি কি বলবো? অবজেক্ট বলবো, কর্ম বলবো, তাই না? অবজেক্ট বা কর্ম বলবো। কিন্তু দেখুন, আমরা ইংরেজি গ্রামারে শিখে এসেছি কি, আমরা যারা ইংরেজি নিয়ে চর্চা করি বা ছাত্রছাত্রীরা, আমরা শিখে এসেছি যে কোনো একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে যে ভার্ব বা ক্রিয়াপদ থাকে
তাকে কি বা কাকে দিয়ে অর্থাৎ হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় তাহাই হলো অবজেক্ট বা কর্ম। এটা আমরা ছোট থেকে শিখে আসছি। বাট কিন্তু এই হোয়াট আর হুমের মধ্যেও একটা ব্যাপার আছে, সেটা কিন্তু অধিকাংশ মানুষই জানে না। সেই ব্যাপারটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, তাহলে এই ফুটবল দেখুন, আমরা জানি যে অবজেক্টকে আমরা দুটো অংশে বিভক্ত করব, একটা ডাইরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, তাই না? ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে দেখুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন, আমি বললাম হি গেভ মি আ বুক, হি গেভ মি আ বুক। তাহলে দেখুন, এই যে এক্সাম্পলটা দিয়েছি, তাহলে এখানে কিন্তু এই দেখুন মি একটা অবজেক্ট এবং এ বুক একটা অবজেক্ট। তাহলে আমরা এ বুককে বলবো ডাইরেক্ট অবজেক্ট আর মিকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট, তাই তো? তাহলে দেখুন, আমি যদি হোয়াট অথবা হুম এটা দিয়ে প্রশ্ন করি, তাহলে নিঃসন্দেহে আমি কিন্তু অবজেক্ট বা কর্ম পেয়ে যাব। কিন্তু সবসময় একটা কথা মাথায় রাখবেন, হোয়াট অথবা হুম দিয়ে ডাইরেক্ট অবজেক্টকে বের করা হয়। হোয়াট অথবা হুম দিয়ে ডাইরেক্ট অবজেক্টকে বের করা হয়। হোয়াট অথবা হুম দিয়ে কখনো ইনডাইরেক্ট অবজেক্টকে বের করা হয় না। বিষয়টি কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। হোয়াট অথবা হুম দিয়ে কিন্তু ডাইরেক্ট অবজেক্টকে বের করা যায়, কিন্তু ইনডাইরেক্ট অবজেক্টকে হোয়াট অথবা হুম দিয়ে বের করা যায় না। অন্য পদ্ধতি অবলম্বন করতে হয়। সেই পদ্ধতি কি, জাস্ট বিষয়টি আমি আমাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, তাহলে আমি যদি ফর হুম করি অথবা টু হুম করি, ফর হুম অথবা টু হুম, ভালোভাবে দেখুন, ফর হুম অথবা টু হুম দিয়ে যদি প্রশ্ন করি তখন আমি ইনডাইরেক্ট অবজেক্ট পাবো। আর যদি হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি তাহলে ডাইরেক্ট অবজেক্ট পাবো। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, সেটি হলো এই যে ডাইরেক্ট অবজেক্ট, এই ডাইরেক্ট অবজেক্ট কিন্তু ভার্ব বা ক্রিয়াপদকে ধরে তৈরি করা হয়। কিন্তু এই ইনডাইরেক্ট অবজেক্ট কার উপর ভিত্তি করে? ডাইরেক্ট অবজেক্টের উপর ভিত্তি করে। দেখুন, ডাইরেক্ট অবজেক্ট কার উপর ভিত্তি করে? ভার্ব বা ক্রিয়াপদের উপর। কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট কার উপর ভিত্তি করে? ডাইরেক্ট অবজেক্টের উপর। এটা কিন্তু আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। এই যে রামেরা, তাহলে এই অংশটিকে আমি কিভাবে ট্রান্সলেট করব? রামেরা, দেখুন, আমি যদি রাম বলি তাহলে তো আমি সহজেই পেয়ে যাচ্ছি রাম সমান একজনকার নাম বোঝানো হচ্ছে রাম, ব্যাস, ঝামেলা শেষ। সুতরাং কিন্তু এখানে বলা আছে রামের রা, তাহলে মূলত রামেরা এর অর্থ কি? জাস্ট আমি বিষয়টি উপস্থাপন করছি। দেখুন, রামেরা মানে আমি বলতে পারি রাম অ্যান্ড আদার্স। দেখুন, আমি রামেরা শব্দটির অর্থ ইংরেজিতে যদি ধরি তাহলে কিভাবে বলবো? দেখুন বিষয়টি, রাম অ্যান্ড আদার্স। এখন রাম এবং অন্যান্যরা, তাহলে বাক্যের মধ্যে কি বলা আছে? রামেরা ফুটবল খেলছে। তাহলে রামের সঙ্গে যদি কেউ ফুটবল খেলে, কে হতে পারে বলুন? কে হতে পারে? নিশ্চয়ই তার বন্ধুরা হবে। এখন আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন অন্য কেউ হতে পারে, বাট আমি কি বলেছি? আদার্স, অন্যান্যরা। আমি সম্ভবত ধরেছি যে তার বন্ধুরা, কারণ রামের সঙ্গে তার বন্ধুরা নিশ্চয়ই ক্রিকেট খেলবে, অন্য কোনো ব্যক্তি নিশ্চয়ই খেলবে না। আমি এটা সম্ভাব্য ধরেছি। সুতরাং এক্ষেত্রে আমি কি বলবো? রাম অ্যান্ড আদার্স, অর্থাৎ রাম এবং অন্যান্যরা, তার মানেই হলো রাম এবং তার বন্ধুরা। তাহলে দেখুন, আমি এটা রাম অ্যান্ড আদার্সও বলতে পারি, অথবা আমি বলতে পারি রাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস। রাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস, অর্থাৎ রামেরা অর্থটি বেরিয়ে গেল। এখন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা আমাদের অধিকাংশ মানুষেরই অজানা। বিষয়টি দেখুন, আমি এখানে রাম একটা সাবজেক্ট অ্যান্ড হলো কনজাংশন, এবং ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস ধরলাম বা ফ্রেন্ডস ধরলাম, এখানে একটা নাউন আছে। রাম এখানে একটা নাউন আছে, ফ্রেন্ডস এখানে একটা নাউন আছে। কিন্তু আমি গোটাটিকে কি ধরবো বলুন? গোটাটিকে আমি ধরবো সাবজেক্ট বা কর্তা। এখন রামেরা, তাহলে রাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এই গোটাটিকে আমি কি বলবো বলুন? সাবজেক্ট বা কর্তা। কিন্তু দেখুন, এই যে সাবজেক্ট বা কর্তা, এর কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে। আমরা কিন্তু ছোট থেকে শিখে এসেছি যে আমরা যদি
ধরুন এখানে আমি বললাম যে খেলছে, তাহলে দেখুন এই যে খেলছে, আমরা কিভাবে বার করব খেলছে, তাহলে কে খেলছে, তাই না? কে খেলছে না রামেরা, তাহলে কি হলো, হু দিয়ে প্রশ্ন হয়ে গেল, হু দিয়ে আমি সাবজেক্ট পেয়ে গেলাম। আর কি খেলছে না উত্তর হয়ে গেল কি ফুটবল, তাই তো, ফুটবল। তাহলে কি অর্থাৎ আমরা একটু আগে বললাম যে হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করলেই আমরা অবজেক্ট পাবো। আর খেলছেকে ধরে কে খেলছে না রামেরা খেলছে, সুতরাং কে দিয়ে প্রশ্ন করলাম, সাবজেক্ট পেয়ে গেলাম। কিন্তু এই সাবজেক্টটির একটি আসল নাম আছে। দেখুন এখানে একটি নাউন আছে, এখানে অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে এবং হিজ ফ্রেন্ডস গোটাটাই আমি সাবজেক্ট বা কর্তা হিসেবে আমি ধরলাম। তাহলে কি হলো দেখুন, রাম একটি সাবজেক্ট আছে আর হিজ ফ্রেন্ডস একটি সাবজেক্ট আছে এবং মাঝে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করে এটিকে পুরোটিকে সাবজেক্ট বা কর্তায় রূপান্তরিত করা হয়েছে। এই ধরনের অর্থাৎ দুটো নাউন যখন অ্যান্ড অর ইত্যাদি কনজাংশন দিয়ে যখন যুক্ত হয় তখন সেই সাবজেক্টটাকে কি বলা হয়, সেই সাবজেক্টটাকে বলা হয়, দেখুন সেই সাবজেক্টটাকে আমরা কি বলবো, কম্পাউন্ড সাবজেক্ট। অ্যান্ড অথবা অর দিয়ে যুক্ত হয়েছে এবং দুটি নাউন আছে, কে কে, রাম আছে এবং তার বন্ধুরা, সুতরাং দুটি নাউন আছে, দুটি নাউন এবং মাঝে কনজাংশন দ্বারা যুক্ত। সুতরাং এই ধরনের যে সাবজেক্ট বা কর্তা আমরা বাক্যের মধ্যে পাই তাকে আমরা কম্পাউন্ড সাবজেক্ট বলে অভিহিত করতে পারি ইংরেজি ব্যাকরণের রুল অনুযায়ী। এরপর দেখুন রামেরা ফুটবল খেলছে, তাহলে খেলছে মানেই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমানকাল। সুতরাং এর ট্রান্সলেশন আমি বিশ্লেষণ করে দিয়েছি, তবু লিখে দিচ্ছি এর সঠিক ট্রান্সলেশন কি হবে। দেখুন দেখুন এর সঠিক ট্রান্সলেশন, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর প্লেইং ফুটবল। এবং লাস্ট কোয়েশ্চেন একটা আমাদের আছে যে ফুটবলের বাংলা অর্থ কি, আমরা পদগোলক, এই পদগোলক হলো ফুটবলের বাংলা অর্থ, পদগোলক। ক্লাসটি আমি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।